2010 সালের আগস্ট মাস পর্যন্ত লেখক গ্র্যান্ট এমনভাবেই জীবনযাপন করছিলেন যে আপনি মনে করতে পারেন ঠিক তেমনভাবেই ইন্ডিয়ার প্রায় 80% মানুষ করে থাকেন। তিনি নিজের স্টাডি কমপ্লিট করেন এবং গ্র্যাজুয়েটের পর একটি কোম্পানিতে জব করতে শুরু করেন। ওই জবটি তিনি কন্টিনিউ 3 বছর ধরেই করে আসছিলেন, কিন্তু তারপরেও তিনি তার মাসিক খরচ ঠিকমতো সামলাতে পারছিলেন না। প্রায় 8 থেকে 10 ঘন্টা কাজ করেও তিনি ওই ইনকামটি করতে পারছিলেন না যেটা তার আসলেই প্রয়োজন ছিল। আর এই ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তিনি তো ফ্রাস্ট্রেশনেও চলে গিয়েছিলেন। এই প্রবলেমটি আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায় যখন মাত্র 24 বছর বয়সে তার ওই জবটিও চলে যায়। এরপর লেখককে বাধ্য হয়ে তার ফ্যামিলির সাথেই থাকতে হয়। আমরা ইন্ডিয়ানরা তো আমাদের ফ্যামিলির সাথেই থাকি, কিন্তু আমেরিকার মতো দেশে এই জিনিসটি একটু কঠিন হয়ে থাকে, কারণ আমাদের দেশের থেকে ওই দেশের কালচার সম্পূর্ণ আলাদা। এখানে যদি কোনো বাচ্চা টাকা উপার্জন করার যোগ্য হয়ে যায় তখন থেকেই তাকে টাকা উপার্জন করতে হয়, একদম একা একাই। কিন্তু এখানে লেখকের সাথে আলাদা ধরনের ঘটনাই ঘটছিল। নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও বাধ্য হয়ে তাকে ফ্যামিলির সাথেই থাকতে হচ্ছিল। তিনি বারবার অপমানিত হওয়ার পরেও কিছুই করতে পারছিলেন না। এছাড়াও তার ব্যাংকে সেভিংস হিসাবে মাত্র $2 পড়েছিল। এর থেকে লজ্জার বিষয় তার জন্য আর কি হতে পারে? এটাই কারণ যে তিনি একা সারভাইভ করার কথা ভাবতেও পারেন না। কিন্তু একদিন যখন তার বাবা মা ইনডাইরেক্টলি তাকে এই কথাটি বলেন, গ্র্যান্ট, তুমি কতদিন আমাদের ভরসাতে জীবনযাপন করবে? এবার তো কিছু করো। আর এই কথাটি লেখককে খুব গভীরভাবে আঘাত করে। আর তিনি তখন থেকেই এটা ঠিক করে নেন যে ব্যাস, অনেক হয়ে গেছে। আমি 30 বছরের মধ্যেই ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে দেখাবো, যদি এর জন্য আমাকে যত বেশি হার্ডওয়ার্ক করতে হোক না কেন। এরপর তিনি নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করে তোলার জন্য ট্রেন্ড করতে শুরু করে দেন। তিনি ফাইন্যান্সিয়াল সম্পর্কিত অনেক বই পড়েন এবং যা কিছু ওই বইগুলো থেকে তিনি শিখেছিলেন সেই সমস্ত কিছু মিলিয়ে তিনি তার লাইফে ইমপ্লিমেন্ট করতে থাকেন। সর্বপ্রথম তিনি যেমন তেমন করে একটি ফুল টাইম জব খোঁজেন, আর এর সাথে সাথেই তিনি সাইড হ্যাসেল হিসাবে 2টি বিজনেসও শুরু করেন। শুরুতে তার এই সমস্ত কিছু ম্যানেজ করা অনেকটাই চ্যালেঞ্জিং বলেই মনে হচ্ছিল, যেটা অবভিয়াসলি যে কোনো ব্যক্তির মনে হতে পারে, কারণ 3টি আলাদা আলাদা কাজ ম্যানেজ করা কোনো সহজ ব্যাপার নয়। কিন্তু এই সমস্ত কিছুই তিনি ধৈর্যের সাথে সহ্য করে যেমনভাবেই হোক 30 বছরের মধ্যেই ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যান। এখন তার কাছে সেভিংস হিসাবে $1 মিলিয়ন ছিল। কিন্তু যাই হোক, তার জন্য এগুলো করা একদমই সহজ ব্যাপার ছিল না। এই কারণেই লেখক নিজের অভিজ্ঞতাতে একটি বই লেখেন, যেখানে তিনি এটা বলেন যে কিভাবে তিনি 30 বছরের মধ্যেই ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে গিয়েছিলেন, তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কোন কোন অবস্থার মধ্য দিয়ে তাকে চলতে হয়েছিল, এই সব কথাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এই বইটির এমন কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট শেয়ার করব এবং বলবো যে কিভাবে আপনি ওই সমস্ত কথাগুলি ইমপ্লিমেন্ট করে নিজের লাইফে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন। তো চলুন শুরু করা যাক। লেখক গ্র্যান্ট বলেন যে মানুষদেরকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে গেলে 7টি ধাপ পার করতে হয়, যেটির মধ্যে সর্বপ্রথম ধাপটি হলো ক্ল্যারিটি, যেখানে আপনি আপনার এখনকার সময় অনুযায়ী এটা জানতে পারবেন যে এখন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, আর ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে গেলে আপনাকে কোথায় পৌঁছাতে হবে। দ্বিতীয় ধাপটি হলো সেলফ সাফিসিয়েন্সি। এই ধাপটি তখনই আসে যখন আপনি আপনার মান্থলি ইনকাম থেকে কোনো প্রবলেম ছাড়াই নিজের মাসিক খরচ পুরোপুরি ম্যানেজ করে নিতে পারেন। তৃতীয় ধাপটি হলো সেলফ ব্রিদিং রুম। এটা ওই ধাপ যেখানে আপনি শুধুমাত্র আপনার স্যালারির উপর কোনোভাবেই নির্ভরশীল থাকেন না। মানে 1-2 সপ্তাহের জন্য কোনো কারণে আপনার স্যালারি যদি আটকে যায় তবুও আপনি নিজেকে ম্যানেজ করতে পারবেন। চতুর্থ ধাপটি হলো স্ট্যাবিলিটি। যখন আপনার কাছে এতটা পরিমাণ সেভিংস থাকবে যে আপনি যদি 6 মাস কোনো কাজ নাও করেন তাহলেও আপনি সারভাইভ করতে পারবেন। আর ঠিক তখনই এই ধাপটি আসে। পঞ্চম ধাপটি হলো ফ্লেক্সিবিলিটি। এখন এই ধাপটিতে আপনি একটু অ্যাডভান্স লেভেলে চলে এসেছেন। আপনার না আছে কোনো রকমের লোন,
আর না আছে কোনো ধরনের বার্ডেন। এছাড়াও এখন আপনি অন্তত আপনার 1 বছরের এক্সপেন্সকে ইনভেস্ট করে দিয়েছেন। এই ইনভেস্টমেন্টটি এমন হয়ে থাকে যেটা সময়ের সাথে সাথে বাড়তেই থাকে, আর এটা আপনি আপনার সঠিক সময় ব্যবহারও করতে পারবেন। ষষ্ঠ ধাপটি হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এটা ওই ধাপটি যেখানে পৌঁছে যে কোনো ব্যক্তি একটি সুন্দর জীবনযাপন করতে পারেন আর ওই সমস্ত কিছু করতে পারেন যেগুলো তিনি করতে চান। মানে এখানে আপনি ওই অপরচুনিটি পেয়ে যাবেন যে আপনি কোনো কাজ না করেই শুধুমাত্র আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমেই নিজের খরচ ম্যানেজ করে নিতে পারবেন। আর ফাইনালি সপ্তম ধাপটি হলো অ্যাবেন্ডেন্স অফ মানি। এই ধাপটিতে এসে আপনি এতটাই ধনী হয়ে যান যে আপনাকে টাকা উপার্জন করার কথা আর কখনোই ভাবতে হবে না, আর আপনার নেক্সট জেনারেশনও একটি ভালো লাইফ পেতে পারে। কিন্তু এখানে আসল প্রশ্ন এই যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এই ধাপগুলি পার করে এগিয়ে যেতে পারি। এর জন্য আমি আপনাকে এমন কিছু পয়েন্টসের ব্যাপারে জানাতে চলেছি যেটা স্টেপ বাই স্টেপ আপনাকে হেল্প করবে এই ধাপগুলি পার করার জন্য এবং কম সময়ের মধ্যে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য। আর হ্যাঁ, একটা জরুরি কথা, আপনার এখানে একটু মাইন্ড লাগাতে হতে পারে, তাই ধৈর্যের সাথে এক একটি কথা শুনবেন এবং মনোযোগ সহকারে বুঝবেন, কারণ হতে পারে এখান থেকে আপনি কোনো নতুন রাস্তা পেয়ে গেলেন। নাম্বার 1, ডিসাইড হাউ মাচ মানি ইউ নিড। লেখকের বয়স যখন 30 বছর, তখন তো তিনি নিজের পরিশ্রমে প্রায় $1 মিলিয়ন উপার্জন করে ফেলেছিলেন, যেটা লেখকের নজরেও একটি বড় অ্যামাউন্ট ছিল। কিন্তু এটা এতটাও বড় অ্যামাউন্ট ছিল না যে তিনি শুধুমাত্র ওই অ্যামাউন্ট দিয়েই নিজের বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবেন। তারপর তিনি এটা ডিসাইড করেন যে তিনি ওই টাকাগুলি স্টকে ইনভেস্ট করবেন, যেখান থেকে তিনি এতগুলি টাকার মাধ্যমে একটি ভালো পরিমাণ রিটার্ন পেতে পারেন, যেটা তিনি তার পরের দিনই করে ফেলেন। এখানে তিনি $1 মিলিয়ন প্রায় 8% ইন্টারেস্ট পাচ্ছিলেন। মানে তার $1 মিলিয়ন তাকে বছরে প্রায় $80,000 প্রফিট করে দিচ্ছিল, যেটা তার ইচ্ছামতো জীবনযাপন করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তার যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই খরচ করছিলেন। লেখকের হিসাবে তার জন্য এই প্রফিটের 4%ই যথেষ্ট, মানে শুধুমাত্র $40,000, আর বাকি প্রফিটের অ্যামাউন্টটি তিনি ইনভেস্ট করতেই থাকেন, যার ফলে গ্র্যান্ডের $1 মিলিয়ন সাথে সাথে তার ওই দ্বিতীয়বারের ইনভেস্টমেন্টের প্রফিট তাকে আরও বেশি প্রফিট এনে দিচ্ছিল, যার ফলে তিনি কোনো কিছু না করেই কন্টিনিউয়াসলি তার ওয়েলথকে ইনক্রিজ করতেই থাকেন। এখন আমি আপনাকে বলবো যে এই ফর্মুলাটি আপনি নিজে কিভাবে ইউজ করবেন এটা জানার জন্য যে আপনার এক্স্যাক্ট কত টাকার প্রয়োজন ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য। তাই আপনাকে আপনার সারা বছরের খরচ হিসেব করতে হবে আর তারপর সেটাকে 25-এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। ধরে নিলাম আপনার সারা বছরে খরচ হয় $2 লক্ষ। এখন যদি আপনি 25-এর সাথে এই অ্যামাউন্টটি মাল্টিপ্লাই করেন তাহলে টোটাল হবে $50 লক্ষ। মানে $50 লক্ষ আপনার প্রয়োজন ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য, যেটা স্টকে ইনভেস্ট করে আপনি প্রত্যেক বছর কোনো কিছু না করেই $2 লক্ষ উপার্জন করতে পারবেন। কারণ ইন্ডিয়াতে আপনি স্টক মার্কেটে মিনিমাম 7 থেকে 8% রিটার্ন পেয়ে যাবেন। নাম্বার 2, ক্যালকুলেট ইওর নেটওয়ার্থ। লেখক বলেন যে যতটা জরুরি টাকা উপার্জন করা, ঠিক ততটাই জরুরি নিজের নেটওয়ার্থকে ক্যালকুলেট করা। মানে আপনার কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী আপনার নেটওয়ার্থ কত এটা আপনার অবশ্যই জানা প্রয়োজন, কারণ অবভিয়াসলি সবার নেটওয়ার্থ সমান হয় না। এখন আপনার নেটওয়ার্থকে ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটির প্রয়োজন, যেটা হলো অ্যাসেট প্লাস লাইবিলিটিস। অ্যাসেট মানে ওই সমস্ত জিনিস যেগুলি আপনার লাইফে কিছু ভ্যালু অ্যাড করে, যেমন আপনার প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, গোল্ড, প্রয়োজনীয় গ্যাজেট ইত্যাদি। আর লাইবিলিটিস মানে লোন, ইএমআই বা এমন কোনো ধার দেনা যার জন্য আপনাকে টাকা দিতে হয়। এখন আপনার এক্স্যাক্ট ফিগার তৈরি করার জন্য একটি টেবিল বানাতে হবে, যেখানে আপনার সমস্ত অ্যাসেট এবং লাইবিলিটিসকে অ্যাড করতে হবে আর দেখতে হবে যে কোথায় কোথায় 1 বছরের মধ্যে আপনার প্রফিট হয় আর কোথায় কোথায় আপনার টাকা খরচ হয়। এই ক্যালকুলেশনের ফলে এটা হবে যে এই এক্স্যাক্ট ফিগার আপনার সামনে এসে যাবে যে সারা বছরের লেনদেনের পর শেষে আপনার কাছে কত টাকা অবশিষ্ট থাকে।
যদি আপনি বছরে 4 লক্ষ টাকা উপার্জন করে থাকেন তাহলে 2 লক্ষ টাকা অবশিষ্ট থাকবে, আর যদি আপনি বছরে 2 লক্ষ টাকা উপার্জন করে থাকেন তাহলে সম্ভবত 1 থেকে 1.5 লক্ষ টাকা অবশিষ্ট থাকবে। লেখক বলেন যে এই ক্যালকুলেশনটা করা আমাদের জন্য অনেকটাই জরুরি, কারণ এই ক্যালকুলেশনকেই অ্যানালাইজ করে অ্যাসেটকে বেশি এবং লাইবিলিটিসকে কম করতে পারবেন। এই কারণে প্রত্যেক মাসে আপনার এটা অবশ্যই ক্যালকুলেট করা উচিত, আর এর ফলে আপনি এটা জানতে পারবেন যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কতটা কাছে বা দূরে আছেন। নাম্বার 3, ভ্যালু ইউর টাইম। লেখক যখন তার খারাপ ফাইন্যান্সিয়াল সিচুয়েশন থেকে এগোচ্ছিলেন তখন তিনি একটি ব্যাপার লক্ষ্য করেন যে কখনো কখনো তো তিনি উত্তেজিত হয়ে এমন অনেক জিনিস কিনে ফেলছিলেন যেখানে তার 50% স্যালারি, এমনকি কখনো কখনো তো 80% স্যালারিও খরচ হয়ে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এই ব্যাপারটি লক্ষ্যই করতেন না, আর এটাই কারণ যে মাসের শেষে তার স্যালারি পুরোপুরি শেষ হয়ে যেত আর তার কাছে কিছুই অবশিষ্ট থাকতো না। এখন এই ভুলটি যাতে আপনাদের দ্বারা না হয়ে যায় তাই লেখক বলেন যে আপনি হয়তো আপনার পছন্দের কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে প্রোডাক্টটি কেনার আগে আপনাকে এটা ভাবতে হবে যে ওই প্রোডাক্টের যে দাম রয়েছে সেই টাকাটা উপার্জন করতে আপনার কতদিন বা কত সপ্তাহ সময় লাগবে। উদাহরণের জন্য মনে করুন, যদি আপনার স্যালারি মাসে 20,000 টাকা হয়ে থাকে আর আপনি যদি 50,000 টাকার মোবাইল কিনতে চান তাহলে এখানে আপনার 1 বা 2 নয় বরং 2.5 মাসের স্যালারি খরচ হয়ে যাবে, মানে পুরো 75 দিনের ইনকাম, যেটা আবার ফিরে পাওয়ার জন্য আপনাকে আরও 75 দিন কাজ করতে হবে। এখন আমি আপনাকে এটা তো বলতে চাইছি না যে আপনাকে আপনার পছন্দের জিনিস কিনতে হবে না, আপনি মন খুলে কিনুন, কিন্তু ওই প্রোডাক্টটি যেন আপনার স্যালারির 20 বা ম্যাক্সিমাম 30%-এর মধ্যেই হয়, কারণ তারপর আপনার ওই টাকাটি উপার্জন করতে আপনাকে ডবল কাজও করতে হবে না, এমনকি আপনার সময়ও বেঁচে যাবে। নাম্বার 4, ডু সাইড হ্যাসেল। লেখকের একজন বন্ধু ছিলেন যিনি গ্রাফিক ডিজাইনের কাজ করতেন, যেখান থেকে তিনি $50,000 স্যালারি পেতেন, কিন্তু এত স্যালারি হওয়ার পরেও তিনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিলেন, কারণ লেখকের মতোই তিনি নিজের টাকা ম্যানেজ করতে পারতেন না, আর এই সব কিছুর জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারপর নিজেকে আরও বিজি রাখার জন্য তিনি ঠিক করেন তিনি তার জবের সাথে সাথে একটি সাইড বিজনেসও করবেন, আর এখানে ওখানে সময় না দিয়ে নিজের খরচকে কন্ট্রোল করবেন। ঠিক তার পরের দিনই তিনি ডগ ওয়াকিংয়ের একটি সাইড বিজনেসও শুরু করে দেন। এখানে তিনি লোকেদের কুকুরকে নিয়ে হাঁটতে বেরোতেন, যার বদলে তিনি টাকা পেতেন। শুরুতে তিনি এই সমস্ত কাজ একাই করতেন, তারপর ধীরে ধীরে তার এই কাজের জন্য তিনি অন্যান্য মানুষদেরকে হায়ার করতে থাকেন। তারপর তার এই কাজটি এত ভালোভাবে চলতে থাকে যে তিনি এখান থেকে এত টাকা উপার্জন করছিলেন যতটা তিনি তার জব থেকেও উপার্জন করতে পারছিলেন না, আর যার ফলে তিনি অনেক বেশি খুশি ছিলেন। এই কারণে লেখক বলেছেন, আপনি যদি এটা ঠিক করেই নিয়েছেন যে কম বয়সের মধ্যে আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হবে, তাহলে আপনি আপনার কারেন্ট জবের সাথে সাথে একটি সাইড বিজনেসেও সময় দিতে শুরু করুন। এমন অনেক উদাহরণ রয়েছে যারা কিছু এক্সট্রা টাইম বের করে নিজের সাইড বিজনেসে কাজ করেন, কিন্তু আজ ওই বিজনেসটি তাদের সাইড বিজনেস নয় বরং আসল কাজে পরিণত হয়েছে। নাম্বার 5, ইনভেস্ট ইন্টেলিজেন্টলি। আপনি কোনো জব করছেন এবং সাথে সাথেই নিজের একটি সাইড বিজনেসও করছেন, তাহলে এখান থেকে উপার্জন করা টাকা আপনাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করে তুলতে পারে, কিন্তু কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রি করে তুলতে পারবে না। লেখক গ্র্যান্ট বলেন যে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার একটাই সিক্রেট, আর সেটা হলো ইনভেস্টিং। ইনভেস্টিং এমন একটি জিনিস যার সাহায্যে আপনি কোনো কিছু না করেই আপনার টাকাকে গ্রো করতে পারবেন। ওয়ারেন বাফেট, যিনি দুনিয়ার সকল ধনী ইনভেস্টরদের মধ্যে একজন, তার মতে যতক্ষণ না পর্যন্ত আপনি এমন কোনো পদ্ধতি তৈরি করছেন যেখান থেকে আপনি ঘুমানোর সময়ও টাকা উপার্জন করতে পারেন, না হলে আপনাকে সারাটা জীবন শুধুমাত্র টাকা উপার্জন করতে করতেই কাটিয়ে দিতে হবে। এই কারণে লেখক এই উপদেশ দেন, যত তাড়াতাড়ি আপনি নিজের মধ্যে ইনভেস্টিংয়ের হ্যাবিট তৈরি করে ফেলবেন তত তাড়াতাড়ি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন।
এখানে ইনভেস্টিংয়ের জন্য একটি রিলায়েবল সোর্স তিনি স্টক মার্কেটকেই বলেন, কারণ প্যাসিভ আর লেভারেজ ইনকাম দিয়ে যদি এটা কম্পেয়ার করা যায় তাহলে এটাই একমাত্র রাস্তা যেখানে আপনার প্রফিট গেইন করার জন্য কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা সত্যি, স্টক মার্কেটে 100% গ্যারান্টি নেই যে আপনি অতটাই রিটার্ন পাবেন, কিন্তু এর সলিউশনও লেখক করে দিয়েছেন। তিনি বলেন যে ইনভেস্টমেন্ট শুধুমাত্র এক জায়গাতে নয়, বরং অল্প অল্প করে বন্ড, এফডি এছাড়া অন্যান্য শেয়ারেও করুন, যার ফলে আপনার লস যাওয়ার সম্ভাবনা আরও কমে যাবে। এই সমস্ত কথা আমি আপনাকে গ্র্যান্ড সাবেসিয়ারের একটি অত্যন্ত জনপ্রিয় বই ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকেই বলছি, যেটি একটি হাইলি রেকমেন্ডেড বই ওইসব মানুষদের জন্য যারা কম বয়সের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান। তো বন্ধু, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।